প্রিয় শিক্ষার্থীরা, আলিম এইচএসসি 2026 আলিম এবং সমমান পরীক্ষার্থীরা, তোমাদেরকে আমরা আন্তরিক সালাম জানাচ্ছি। আগামীকাল তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। আশা করি তোমরা ভালো করে প্রস্তুতি নিয়েছো। সেই প্রস্তুতিকে আরও স্বয়ংসম্পূর্ণ করার জন্য, তোমাদের সকল প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য আমি তোমাদের একটু সহযোগিতায়, আমি মোহাম্মদ শাহ আলম স্যার। আমার যে ফিজিক্স পয়েন্ট তোমরা যে চ্যানেলে যদি ঢুকতে পারো, তাহলে আমার এই ভিডিওগুলো যদি দেখো, আমরা আশা করি তোমাদের পরীক্ষা আরো বেশি ভালো হবে। এখন গত ক্লাসে তোমাদের পদার্থবিজ্ঞান পুরো ভিডিও আমরা বলেছিলাম এক ক্লাসেই, সেখানে 3টা অধ্যায় এখনো পরিপূর্ণভাবে আলোচনা করা হয়নি। আজকে আমরা সেই অধ্যায়গুলো আলোচনা করার চেষ্টা করব। সেটা এক ক্লাসেই পুরো ভিডিও, মানে পুরো পদার্থবিজ্ঞান ফার্স্ট পার্ট, সেখানে বাকি অর্ধেকটুকু আমরা আশা করি তোমাদের কমপ্লিট হবে। এবং যদি তোমরা এটা ভালো করে দেখো, আশা করি তোমাদের এমসিকিউ সিকিউ অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে। আমরা তোমাদেরকে পরীক্ষা ভালো হোক এই আশা করছি। আর তোমরা যারা আছো তারা সাবস্ক্রাইব করে দাও, যারা ইউটিউব চ্যানেলে দেখবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফলো করবে এই আশা করছি। এবং আমি এখনই আমার ক্লাসে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরু করতে যাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যায় তোমাদের যে ধরনের সমস্যাগুলো নর্মালি হতে পারে আমরা একটু দেখাবো, সূত্রগুলো দেখাবো, আর এগুলোর মধ্যে কিভাবে তুমি শর্টে তোমাদের উদ্দীপক এবং এমসিকিউগুলো আনসার করবে সেই পদ্ধতি একটু দেখানোর জন্য আমি চেষ্টা করব। প্রথমে দেখো নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনের বলবিদ্যায় প্রথম আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দেখতে হবে। ভরবেগের সংরক্ষণশীল সূত্র m1v01 প্লাস m2v02 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এখানে শেখার যে ব্যাপারটা হলো, তোমরা মনে রাখবে ভরবেগ কখনো পরিবর্তন হবে না। সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে সবসময় ভরবেগ সমান থাকবে, কিন্তু সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সেটা তোমাকে বুঝতে হলে তুমি অবশ্যই সংঘর্ষের পূর্বে ইকে মানে গতিশক্তি ইকে 1 ইকুয়াল টু হাফ m1 v01 প্লাস হাফ m2 v02 স্কয়ার, এবং সংঘর্ষের পরে ek2 ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। যদি ek1 ইকুয়াল ek2 হয়, ek1 ইকুয়াল ek2 হয়, তবে মনে রাখবে সংঘর্ষটি স্থিতিস্থাপক। সংঘর্ষটি স্থিতিস্থাপক মানে হচ্ছে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে গতিশক্তির সমান। এটা তোমাকে বুঝতে হবে। অনেক সময় সংঘর্ষের ব্যাপারে দেখা যাচ্ছে দুইটা গাড়ি বা দুইটা বস্তু বা দুইটা রেলগাড়ি মুখোমুখি সংঘর্ষ যদি হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় একটা বস্তুর উপর যদি আরেকটা বস্তু ঢুকে যায়, তখন সেক্ষেত্রে আমরা এখানে ভরবেগ নির্ণয়ের জন্য এটা আমরা করতে পারি m1 v01 প্লাস m2 v02 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। এভাবে আমরা মিলিত বেগ নির্ণয় করতে পারি। আমরা যেহেতু শর্টভাবে তোমাদের একটু আলোচনা করার চেষ্টা করছি, সেটা একটু মনে রাখবে যে এখানে সংঘর্ষ কাকে বলে? দুটি বস্তু যদি অল্প সময়ে হঠাৎ করে ব্যাপক পরিবর্তন ঘটে, তাহলে তাকে আমরা বলবো কি? সংঘর্ষ। সংঘর্ষের ক্ষেত্রে দুইটা ব্যাপার, স্থিতিস্থাপক সংঘর্ষ আর হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তুর শেষ বেগ v1 ইকুয়াল টু, দেখো v1 আমরা যদি f বলি মানে ফাইনাল, প্রথম বস্তুর শেষ বেগ m1 প্লাস m2 বাই এখানে m2 প্লাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু v02 v01
প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু b0 2। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তুর শেষ বেগ। আর দ্বিতীয় বস্তুর শেষ বেগটা আমরা বলবো b 2f ইকুয়াল টু 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু b0 1 প্লাস m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু b0 2। এই সূত্রের সাহায্যে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করতে পারবো। এখানে আমরা পরবর্তী যে অংশটা আলোচনা করব, ঘাত বল, বলের ঘাত জিনিসটা কি। তোমরা ঘাত বল এবং বলের ঘাত সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমরা বলবো অল্প সময়ে যদি খুব বড় মানের বল প্রযুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো ঘাত বল। ঘাত বল হচ্ছে দেখো ডেল পি ইন্টু ঘাত বল যদি আমরা বলি সেটাকে আমরা বলি এফ ইকুয়াল টু এফ ডেল টি ইকুয়াল টু হচ্ছে ঘাত বল। ঘাত বল হচ্ছে বস্তুর ভরবেগের সমান, আমরা প্রমাণ করতে পারি। এফ ইকুয়াল টু কি আমরা জানি, এম এ ডেল টি, আবার এম ডেল ভি বাই ডেল টি ইন্টু ডেল টি কাটা, তাহলে এম ভি টু মাইনাস কি ভি ওয়ান। এখানে একটু লক্ষ্য করো তোমরা যে কোনো বস্তুর ঘাত বল মানে বলের ঘাত, এটা আমরা বলবো বলের ঘাত। ঘাত বল হচ্ছে যে অল্প সময় বড় মানে বল প্রযুক্ত হলে কি হচ্ছে ঘাত বল, আর বলের ঘাত হচ্ছে ঘাত বল এবং ক্রিয়াকালে গুণফলকে বলের ঘাত বলা হয়। তাহলে এখানে একটু দেখো যে আমরা বস্তুর বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান আমরা এটা প্রমাণ করতে পারি। আমরা আরেকটি ব্যাপার তোমাদের দেখেছি, ঘূর্ণনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করে দেখেছি, তোমরা অনেকেই পারো না। যেমন একটা ঘন্টার কাটার দৈর্ঘ্য 0.7 মিটার, ঘন্টার কাটার দৈর্ঘ্য 0.7 মিটার হলে এই ঘন্টার কাটার কি রৈখিক বেগ এবং কৌণিক বেগ নির্ণয় করো। আমরা অনেক সময় বলি সেকেন্ডের কাটার কৌণিক বেগ নির্ণয় করো, রৈখিক বেগ নির্ণয় করো, মিনিটের কাটার কৌণিক বেগ নির্ণয় করো, রৈখিক বেগ নির্ণয় করো। আবার যেভাবে সূর্যের চারদিকে পৃথিবীর চারদিকে চাঁদকে ঘুরতে 27.3 দিন সময়ের প্রয়োজন হয়, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব 3.2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে চাঁদের কৌণিক বেগ নির্ণয় করো এবং চাঁদের রৈখিক বেগ নির্ণয়। এই ধরনের ঘূর্ণন সংক্রান্ত যত ধরনের গাণিতিক সমস্যা আছে এগুলো তোমাদের একটু ভালো করে করতে হবে। আমি একটু সহজে শর্ট টেকনিকে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2π/t আর ভি ইকুয়াল টু ওমেগা আর। তোমরা একটু সবাই লক্ষ্য করতে পারো যে এই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওমেগা ইকুয়াল টু 2π/t আর ভি ইকুয়াল টু ওমেগা আর। এই ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা কৌণিক বেগ, আর ভি হচ্ছে কি রৈখিক বেগ। তাহলে কৌণিক বেগ কি, এখানে আমরা যে কোনো ঘূর্ণনশীল কোনো বস্তুর আমরা কৌণিক বেগ নির্ণয় করতে পারি, রৈখিক বেগ নির্ণয় করতে পারি। তাহলে যদি বলে একটি করে ঘন্টার কাটার, দেখো একটি করে ঘন্টার কাটার দৈর্ঘ্য যদি 0.7 মিটার হয় তাহলে এর কৌণিক বেগ কত আর রৈখিক বেগ কত বলছে ঘন্টার কাটা। তোমরা ঘড়ির দিকে যদি লক্ষ্য করো তাহলে একটা ঘন্টার কাটা তোমরা একটু বলো 12 থেকে আবার 12তে আসতে কত সময় লাগে বলো? 12 থেকে আবার 12তে আসতে কত সময় লাগে? কয় ঘন্টা সময় লাগে? 12 ঘন্টা সময় লাগে, তাই না? একটু খেয়াল করো। তাহলে আমার কৌণিক বেগ হচ্ছে 2π/12 × 3600 হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা দেখো আমরা পেয়ে গেলাম কি ঘন্টার কাটার কৌণিক বেগ। আবার যদি রৈখিক বেগ বের করতে বলে দেখো তাহলে ওমেগা 2π/t ইন্টু আমরা এই 8টা দিয়ে গুণ করে দিলে রৈখিক বেগ মিটার/সেকেন্ড এককে পেয়ে যাব। অনুরূপভাবে তোমরা একটু খেয়াল করো যদি এটা মিনিটের কাটা হয়, একটু বলো মিনিটের কাটা, মিনিটের কাটা 12 থেকে আবার 12তে আসতে কত সময়ের প্রয়োজন হয়? মিনিটের কাটা 12 থেকে 12তে আসতে কত সময়ের প্রয়োজন হয় বলো না কেন? মিনিটের কাটা 12 থেকে 12তে আসতে কত সময়ের প্রয়োজন হয় বলো? কত সময় লাগে? 60 মিনিট সময়ের প্রয়োজন হয়, 60 মিনিট সময়ের প্রয়োজন হয়। কারণ মিনিটের কাটা 12 থেকে আবার ঘুরে 12তে আসতে 1 ঘন্টা সময় লাগে।
তাহলে তোমরা সেখানে মিনিটের কাতার ক্ষেত্রে তোমরা বের করতে পারবা 2π/, কত 12 না 2π/, 3600 অর্থাৎ 3600 সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড। আর বি ইকুয়াল টু ওমেগা আর, যদি আর এর মান দেওয়া থাকে ধরো 0.9 মিটার দেওয়া থাকলো, তখন আমরা কি এর রৈখিক বেগ নির্ণয় করতে পারবো। সেম সিস্টেমে পৃথিবীর চারদিকে চাঁদকে ঘুরে আসতে 27.3 দিন সময়ের প্রয়োজন হয়। পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব 3.2 × 10⁸ মিটার হলে বলা হচ্ছে ওমেগা ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ চাঁদের কৌণিক বেগ ইকুয়াল টু হোয়াট আর চাঁদের রৈখিক বেগ ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে বললো। তখন আমরা কীভাবে করবো দেখো, তাহলে কৌণিক বেগ হবে 2π/t, 2π আমরা জানি 3.1416/t। চাঁদের ব্যাপারে তোমরা একটু বলো, এখানে টি এর মানটা কত হবে? এই দিনকে আমাদের কোথায় নিতে হবে? সেকেন্ডে। 27.3 ইন্টু দিন 86,400। তাহলে আমরা এখানে কৌণিক বেগ পেয়ে গেলাম। রৈখিক বেগ বি ইকুয়াল টু কি ওমেগা আর, এখানে আমরা কি রৈখিক বেগ পেয়ে গেলাম। আমরা তোমাদের বলে দিলাম, দেখো যে কোনো ভর্তি পরীক্ষায়, তারপরে তোমাদের কেন্দ্রীয় পরীক্ষায়, বুয়েট বলো, মেডিকেল বলো, হ্যাঁ ইউনিভার্সিটি বলো, পাবলিক ইউনিভার্সিটি বলো, যেখানে তুমি পরীক্ষা দিবে এই সংক্রান্ত একটা এমসিকিউ তোমরা পেয়ে যাবে। কিন্তু এই সংক্রান্ত একটা এমসিকিউ, তার মানে এটা তোমাকে ভালো করে কী করতে হবে? মনে রাখতে হবে। তোমাদের মনে রাখাটাই কি, যদি তোমরা মনে রাখো ভালো একটা রেজাল্ট করতে পারবে, সেটা অবশ্যই কি আমরা মনে করব তোমাদের সফলতার কি প্রথম, আমরা মনে করব প্রথম সফলতা এইটাই হবে যে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, আমরা পরবর্তী যে অংশটা যাব, এখানে যদি একটু খেয়াল করো, তোমাদের জড়তার ভ্রামক নিয়ে তোমাদের একটু সমস্যা আছে। জড়তার ভ্রামক, তারপরে কি রৈখিক বেগ, হ্যাঁ জড়তার ভ্রামক, তারপরে চক্রগতির ব্যাসার্ধ, বিভিন্ন আকৃতির বস্তুর জড়তার ভ্রামক, বিভিন্ন আকৃতির বস্তুর চক্রগতির ব্যাসার্ধ, হ্যাঁ এগুলো আমরা অনেক সময় ভুলে যাই। আমি একটু সহজে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, জড়তার ভ্রামক যদি বলে, তাহলে সেখানে তোমরা একটু খেয়াল করো, জড়তার ভ্রামক হচ্ছে I = mr²। এই এমটা হচ্ছে বস্তুর ভর বা বস্তু কণার ভর, আর আর হচ্ছে কি ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব। এই যে দেখো, এটা হচ্ছে একটা অক্ষ, সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে কি বস্তু কণার ভর, এটা হচ্ছে যে আর হয়, তাহলে এই কণার জন্য জড়তার ভ্রামক হচ্ছে mr²। কণার জন্য জড়তার ভ্রামক হচ্ছে কি mr²। আর যদি পুরো বস্তুর জড়তার ভ্রামক তোমরা নির্ণয় করতে চাও, তাহলে সেটা হবে I = summation of mr²। এখানে I, এখানেও আমরা I দিব, অর্থাৎ এখানে যদি কণার সংখ্যা 1 2 3 4 5 6 চৌতক সংখ্যা হতে পারে, আর I দ্বারা আমরা সেই মানটা দিয়ে দেবো, সামেশন মানে যোগফল করে সমষ্টি। তাহলে আমরা কি বলবো? ঘূর্ণন অক্ষ থেকে কোন বস্তু কণার মধ্যে দূরত্ব এবং লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই কণার জড়তার ভ্রামক, ওই বস্তুর জড়তার ভ্রামক বলা হয়। আর যদি কণার বলা হয়, তাহলে আমরা সেখানে কণার ক্ষেত্রে একটা কণার কথা শুধু বলবো। এখন চক্রগতির ব্যাসার্ধটা কি, এটা নিয়ে তোমাদের একটু সমস্যা হয়, তোমরা অনেক সময় সমীকরণ দিয়ে সংজ্ঞা দিয়ে দাও। নো, একটু খেয়াল করো, এই বস্তুটার একটা ভর কেন্দ্র আছে, যেটাকে আমরা সমস্ত বস্তুর ভর। তাহলে এই ঘূর্ণন অক্ষ থেকে এই কোণের মধ্যে দূরত্বকে আমরা যদি বলি কে, তাহলে ওই বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে, দেখো জড়তার ভ্রামক হচ্ছে I = mk²। তাহলে k = কি বলো? √/I/m। এ হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, এ হচ্ছে তাহলে কি চক্রগতির ব্যাসার্ধ। একটু খেয়াল করবেন যে এই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নিয়ে, এই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নিয়ে আমাদের অনেক আলোচনা আছে। আচ্ছা, এখন আমরা বিভিন্ন আকৃতির বস্তুর জড়তার ভ্রামক, দেখো সোজা সরু দণ্ড, এই দণ্ডের যদি মধ্যবিন্দু দিয়ে জড়তার ভ্রামক আমরা নির্ণয় করতে চাই, মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা একটা ক্ষুদ্র দূরত্ব x দূরত্বে আছে, ধরো dx, তাহলে আমরা এটার পুরো দৈর্ঘ্যটা আমরা বলবো এটা হচ্ছে L/2, এইটুকু L/2।
L/2 এটুকু L পুরোটা L। আর ভর যদি হয় M, তাহলে ক্ষুদ্র অংশের জড়তার একটু খেয়াল করো সবাই, ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক dx ইকুয়াল টু হচ্ছে, দেখো এটা ক্ষুদ্র অংশ কিন্তু এইটুকুর জড়তার ভ্রামক আমরা নির্ণয় করতে, একটা কণার না, এখন এইটুকুর জড়তার ভ্রামক, তাহলে তুমি কীভাবে নির্ণয় করবা? এটা হচ্ছে di ইকুয়াল টু ফুল বস্তুর ভর বাই বস্তুর দৈর্ঘ্য ইন্টু কতটুকু দূরত্বে আছে x² dx। এটা দিয়ে আমরা ক্ষুদ্র অংশের জড়তা ভ্রামক নির্ণয় করতে পারবো। আর পুরো অংশের জড়তা ভ্রামক হচ্ছে I ইকুয়াল টু m L²/12। এখন যদি চক্রগতির ব্যাসার্ধ বাইর করতে বলে তখন লিখবো এখানে m k² ইকুয়াল টু m L²/12, mm কেটে দাও, তাহলে k ইকুয়াল টু হচ্ছে L/4√3, L/3×12 4√3। এটা হচ্ছে জড়তার ভ্রামক কিসের ক্ষেত্রে বলো তো? এটা সহজ, এটা 2√2, তাই না? 2√3। এখন যদি এটা মাঝখান দিয়ে অক্ষ হয়, যদি এই অক্ষটা ধরো এখানে না দিয়ে এই প্রান্তে নিয়ে দিল, তাহলে প্রান্তে অক্ষ দিলে এটা x হয়ে যাবে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, পুরাটা দূরত্ব হবে L, পুরো দূরত্ব আমরা L দিয়ে দিব। আর এটা ঠিকই আছে, যদি ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক নির্ণয় করে, এই ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ হবে m L²/3, এটা মনে রাখবে m L²/3। আর এটা তাহলে হয়ে যায় কত হয় L/√3। এটা হচ্ছে চক্রতি ব্যাসার্ধ। অনুরূপভাবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটাই বেশি আসে, আর যদি একটু অন্যরকম আসে তাহলে দেখো সিলিন্ডার অথবা চাকতি, সিলিন্ডার অথবা চাকতি আকৃতির কোনো বস্তুর ক্ষেত্রে জড়তা, রিজিড বডি, এগুলো শক্ত বস্তু মনে রাখবে, যেমন আমাদের কম্প্যাক্ট ডিস্ক, সিডি, তারপরে এরকম গোলাকার বা আয়তকার যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা যখন জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলবো সিলিন্ডারের ক্ষেত্রে জড়তা I ইকুয়াল টু ½ m r² ব্যাসার্ধ। আর যদি আমরা এটা সিলিন্ডারের ক্ষেত্রে এবং তোমার চাকতির ক্ষেত্রে প্রযোজ্য, এবং বিভিন্ন আকৃতির জড়তার ভ্রামক তোমার নির্ণয় করতে হবে, তাদের বইগুলোতে লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে। আমরা আশা করি জড়তার ভ্রামক কীভাবে নির্ণয় করা হয় এবং জড়তার ভ্রামক থেকে কীভাবে তোমার চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করা যায় আমরা সেই পদ্ধতি শিখিয়ে দিলাম। এখান থেকেও তোমরা চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে, কারণ এটা লিখতে পারবো m k² ইকুয়াল টু কি ½ m r²। তাহলে এখানে যদি mm কেটে দাও তাহলে k ইকুয়াল টু হবে তোমার r/√2। এটা হচ্ছে কি সিলিন্ডার অথবা চাকতির ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। আমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে শেষ করা বড় কঠিন, আমরা আরেকটু আলোচনা করছি, সেটা হচ্ছে ব্যাংকিং কোণ এর ক্ষেত্রে তোমাদের একটু আলোচনা করব। আমি একটু সহজ পদ্ধতি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্যাংকিং কোণের ক্ষেত্রে কেন্দ্র, তোমরা জানো যে কোনো রাস্তার মোড় এইভাবে ব্যাংকিং করে দেওয়া থাকে, বাঁকা থাকে। তুমি লক্ষ্য করে দেখবা ঢাকা থেকে সিলেট তুমি যাও, যে কোনো মোড়গুলো এরকম উঁচু, বাহির দিয়ে থাকে নিচু, বাহির দিয়ে থাকে উঁচু, ভিতর দিয়ে নিচু দেয়, বিশেষ করে রেল লাইনের দিকে লক্ষ্য করবা। এরপরে যদি তুমি আরও বুঝতে চাও তাহলে রোলার কোস্টার, তোমরা যারা বিভিন্ন ফ্যান্টাসি কিংডম অথবা নন্দন পার্কে অথবা যমুনা ফিউচার পার্কে যদি গিয়ে থাকো, তাহলে তুমি লক্ষ্য করে দেখবে যে রেল লাইনের যেই তোমার রোলার কোস্টার যখন চলে, বাহিরের পাতটা নিচের পাত দেখো, আর নিচু বাহিরের পাত উঁচু, তাই এখানে ত্রিভুজ আকৃতি দেখো, এরকম ত্রিভুজ আকৃতি থাকে, এই যে এরকম উঁচু থাকে, এরকম এই যে রেল লাইনটা এই যে এরকম থাকে, এটা একটু তোমাদের খেয়াল করতে হবে। তাহলে একটু উঁচু থাকে, কেন উঁচু থাকে? তুমি সাইকেল চালিয়ে যাও, মোটর সাইকেল চালিয়ে যাও, তাহলে তুমি নিজে সহ বেঁকে যাচ্ছ। কিন্তু যদি 3 চাকার গাড়ি চালাও, যদি তুমি একটা রিক্সা চালাও, যদি তুমি প্রাইভেট কার চালাও, যদি তুমি 4 চাকার যে কোনো গাড়ি চালাও, ড্রাইভার যদি শুয়ে পড়ে তাহলে গাড়ি কোনো সময় ইয়া হবে, বাঁকবে না। এই জন্য ঠিকাদাররা যখন রাস্তা তৈরি করে তখন তারা তোমার রাস্তাটা ওইভাবে তৈরি করা হয় যেন কেন্দ্রমুখী বল পাওয়া যায়। এই ঢালু দিয়ে যদি আসে তাহলে এদিকটা উঁচু, এদিকটা নিচু, তাহলে হচ্ছে একটা কেন্দ্রমুখী বল পাওয়া যায়। আমি এটা একটু এক্সাম্পল তোমাদের দিচ্ছি, সেটা কি দেখো, সেম এটা হচ্ছে একটা দেখো রাস্তা দিয়ে সাইকেল আর এই সাইকেল চালাচ্ছে, তুমি যে এই যে সাইকেল আর যে বেঁকে যায় তাহলে এটা হচ্ছে আর, তাহলে এই আরটা কি হবে? যদি তুমি অবিলম্বের সাথে থিটা কোণে বেঁকে যায় তাহলে এটা হবে কি আর
কস থিটা, হ্যাঁ আমরা তোমাদের হ্যাঁ এটা হবে আর সাইন থিটা, আর এটা হবে আর কস থিটা। এই ভুলটা অনেকেই করো কিন্তু, যে এটা তো লম্ব হওয়ার কথা, আসলে এটা লম্ব হবে না। কেন? আমরা শিখিয়েছি তোমাদেরকে যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল এবং ভূমি, এটা মনে রাখবে। যার সাথে অ্যাঙ্গেল সে কি ভূমি, এখানে যার সাথে অ্যাঙ্গেল সে ভূমি, এখানে অ্যাঙ্গেলটা কার সাথে? এটার সাথে, এই জন্য এটা হচ্ছে কি ভূমি। তাহলে নিচে কাজ করে ডাব্লিউ ইকুয়াল টু কি এম জি, আর এখানে আর ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই কি আর। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। অর্থাৎ যখন সাইকেল আর ওই সাইকেল চালিয়ে যায়, তখন সে যখন বেঁকে যায় তখন তার আর কস থেকে তার ওজনকে প্রশমিত করে, এবং আর সাইন থিটা কী করে? তাকে ঘুরে যাওয়ার জন্য সাহায্য করে, কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আর সাইন থিটা তাকে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে কত কোণে ব্যাংকিং তৈরি করতে হবে সেটা তুমি ভূমির সাথেও করতে পারো, অবিলম্বের সাথেও করতে পারো। তাহলে সেক্ষেত্রে জেনে রাখবা টেন থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই কি আর জি, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি টেন ইনভার্স বি স্কোয়ার বাই আর জি। এখানে সবচেয়ে বড় যে ভুলটা তোমরা করো, অনেক সময় বলে যে ব্যাংকিং কোণ না থাকলে তাহলে রাস্তা দিয়ে গাড়ি বাঁকাতে হলে কিসের প্রয়োজন? ঘর্ষণ বলের প্রয়োজন হবে, মনে রাখবে। অর্থাৎ যদি ব্যাংকিং কোণ না থাকে তাহলে এটা হবে মিউ ইকুয়াল টু কি বি স্কোয়ার বাই আর জি। তাহলে নিরাপদ বেগ হচ্ছে রুট ওভার মিউ আর জি। আমরা আশা করি এটা তোমাদের জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি। এখন যদি তোমাকে বলে যে অনেক সময় আরেকটা জিনিস তোমাদের একটু সমস্যা হয়, সেটা হচ্ছে দেখো যে রেল লাইনের ক্ষেত্রে বা ব্যাংকিং কোণের ক্ষেত্রে অনেক সময় তোমাকে বলা হয় যে থিটা ইকুয়াল টু, থিটার মান ক্ষুদ্র হলে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা। তুমি একটু খেয়াল করো তো, এটা যদি হয় এইচ, এটা যদি হয় এল, দুই পাতের মধ্যে যে দূরত্ব রেল লাইনের, হ্যাঁ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি এইচ বাই এল, তাই নয় কি? এরপর আমরা জানি টেন থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই কি আর জি। তাহলে এইখানে এই সাইন থিটা টেন থেকে কখন হবে? তোমরা অনেক সময় এই সূত্রটা ইউজ করো, থিটা এর মান ক্ষুদ্র হলে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়। সেটা কি? এই যে দেখো টেন থিটা মানে কি সাইন বাই কস, তাহলে কসের মান জিরো কাছাকাছি মানে জিরো, কস জিরোর কি মান ওয়ান, তো ওয়ান যদি হয় তাহলে সাইন থাকে না বলো। এই জন্য তোমরা যারা বি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এল সূত্র ইউজ করো, আমরা তাদের পরামর্শ দিব এবং সঠিক ফুল মার্কস পাওয়ার জন্য বলবো থিটা এর মান ক্ষুদ্র হলে এই কথাটা বলতে হবে, বলেই এই সূত্রটা ইউজ করতে হবে। যদি তোমরা এই কথাটা না বলো আর এই সূত্র ইউজ করো, তাহলে যদি তোমাকে এক্সামিনার নাম্বার 0 দেয়, কিছু বলা থাকবে না, কারণ তুমি কোথা থেকে এই সূত্র পেয়েছো? তোমার মূল বই এই সূত্র কি পুরোপুরি ব্যাখ্যা নেই। কিন্তু তুমি যখন থিটার মান ক্ষুদ্র হলে তাহলে এই ব্যাখ্যা ঠিক আছে। তার মানে এই সূত্রটা যখন ইউজ করবে তখন অবশ্যই থিটার মান ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা, এই কথাটা বলে আমরা বি স্কয়ার আর ইকুয়াল টু এইচ বাই এল। এখানে একটু খেয়াল করবে, একটা রাস্তা দিয়ে তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে যেতে পারো। এখন তোমাকে বলা হলো আমি 25 মিটার পার সেকেন্ড বেগে যেতে চাই, তাহলে কি রাস্তার গঠন প্রকৃতি কিরূপ পরিবর্তন করতে হবে? একদম ইজি ব্যাপার, লক্ষ্য করো। আমরা এখানে বলবো উচ্চতা ঠিক রেখে ব্যাসার্ধ কি পরিবর্তন করে। আগে একটা ব্যাসার্ধ ছিল না, আমি যে বলি পরিবর্তিত ব্যাসার্ধ আর প্রাইম, আর সব ঠিক আছে। তুমি যেতে চাও 25-এ 20-এর জায়গায় 25 দাও এখানে, আর এখানে কি করো আর এর জায়গায় যা ছিল তাই দাও। আমরা চেঞ্জ করবো আর প্রাইম, আর এইচ এর জায়গায় বসাও, এল এর মানগুলো বসাও। আমরা নতুন আর প্রাইম পাবো কিনা বলো তো? তাহলে বলতে পারি ব্যাসার্ধ এত পরিবর্তন করতে হবে, দুইটা চেঞ্জ করো। আবার ব্যাসার্ধ ঠিক রেখে উচ্চতা পরিবর্তন করে, ব্যাসার্ধ ঠিক রেখে আমরা উচ্চতা পরিবর্তন করি, তাহলে সেখানে আমরা উচ্চতা কি আগে একটা ছিল পরিবর্তিত উচ্চতা থেকে এইচ প্রাইম সব ইউজ করো, বি এর মান ইউজ করো, যেটা যেতে চাও তুমি 25-এ যদি যেতে চাও, আর এর মানটা তুমি যা দেওয়া আছে তা ইউজ করো। তাহলে এখানে অবশ্যই তুমি কি নতুন একটা এইচ প্রাইমের মান পেয়ে যাবা। দুটা বিয়োগ করলে কি হবে যে উচ্চতা ঠিক রেখে এত ব্যাসার্ধ পরিবর্তন করতে হবে, ব্যাসার্ধ ঠিক রেখে এত কি উচ্চতা পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের কি এই উদ্দীপকগুলো সহজে আমরা আনসার করতে পারবো। অনেক সময় বলে যে রাস্তার
একটা মোড় পার হওয়ার জন্য নিরাপদ বেগ 20 কিলোমিটার/আওয়ার। একজন লোক এত কিলোমিটার/আওয়ার বেগে গেল, সে কি নিরাপদ? সে কি অ্যাক্সিডেন্ট করবে কি না, বা দুর্ঘটনা থেকে রক্ষা পাবে কি না? সহজ ব্যাপার। তোমরা এখানে 10⁻²RG, এখানে তোমরা B = লিখে দিবা √10θ/RG। তাহলে এই বিটা হচ্ছে তোমার কি নিরাপদ বেগ। এই বিটা কি বলো তো? নিরাপদ বেগ। নিরাপদ বেগ মানে কি? এই বেগে তুমি যে বেগে তার রওনা দিচ্ছে, তুমি ওই বেগ দরকার নাই, তুমি রাস্তার এইখানে ক্যারেক্টারগুলো দাও, ব্যাসার্ধ দেওয়া আছে, থিটার মান বাড়ি করো, সাইন থিটা দেওয়া, থিটার মান বের করলে অবশ্যই কি সাইন থিটা h/l দিয়ে বের করবে যদি এই মান দেওয়া থাকে। তাহলে তুমি এখানে মান বসালে, যদি মনে করো 20 মিটার/সেকেন্ড বেগে যেতে বলে, এখন সে গিয়েছে মনে করো 22 মিটার/সেকেন্ড বেগে, তাহলে অবশ্যই কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা থেকে রক্ষা পাবে না। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? এবার একটু খেয়াল করো, তোমাদের এই অধ্যায় থেকে আমরা এবার তোমাদের জন্য যে অংশটা চিন্তা করি, হতে পারে ব্যাংকিং কোণের সাইডটা আসতে পারে, অথবা সংঘর্ষের অংশ। আরেকটা অংশ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেটা হচ্ছে ফ্রিকশন, ঘর্ষণ যেটাকে বলা হয়। আসলে ঘর্ষণের ব্যাপারটা একটু খেয়াল করলে চলবে। দুইটা ব্যাপার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দেখো একটা বস্তু আমরা এখানে রেখে দিয়েছি, তাহলে এই বস্তুটা কি হচ্ছে দেখো, তার ভার কেন্দ্র বরাবর কাজ করে, এদিকে কিন্তু কাজ করবে, তাই নয় কি? তাহলে এটা হচ্ছে Fs, এটা হচ্ছে তার প্রযুক্ত বল, এটা হচ্ছে mg, তার নিচে কাজ করবে, এটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে এইটা যদি আমার থিটা হয়, এইটা অবশ্যই থিটা, তাহলে এটা হচ্ছে কি mg cos θ, আর এটা হচ্ছে বলতো mg sin θ। এই জিনিসগুলো তোমাদের একটু সমস্যা হতে পারে। তাহলে আমরা কি করব দেখো, স্থিতি ঘর্ষণ কোণটা হচ্ছে তোমার মিউ, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μ = Fs/r। আবার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কি? মিউ, এটা আমরা s দিব, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে মিউ কে দিব Fk/r। কোশ্চেন হলো স্যার কখন কোনটা ইউজ করব? একটু খেয়াল করো যে এখানে, অর্থাৎ একটা আনত তলকে যে কোণে তৈরি করলে বস্তুটা পড়ার উপক্রম হবে, পড়ার উপক্রম পড়ে নাই, সেই সীমান্তিক মানটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর যদি মনে করো কি পরে যাচ্ছে, তারপর গতীয় ঘর্ষণ, গতীয় ঘর্ষণ বল বলবো যখন পরে যাবে গতীয় ঘর্ষণ বল, আর পড়ার পূর্বে কি স্থিতি ঘর্ষণ বল। আমরা আশা করি বুঝি। আর এটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া, অবিলম্ব প্রতিক্রিয়া দিকে কাজ করতেছে, যেটা কি তোমার mg cos θ দ্বারা রেখেছে নিষ্ক্রিয় হচ্ছে। তাহলে এখানে অনেক সময় তোমার লক্ষ্য করো যে প্রযুক্ত বল হচ্ছে F, বাধাদানকারী বল হচ্ছে Fk। তো তোমার লব্ধি বলটা কথা ma। অনেক সময় বলে যে বাদানকে বল থাকা অবস্থায় বস্তু ত্বরণ কত, তাহলে F - Fk/m। এভাবে আমরা অবশ্যই কী করতে পারবো, যে ত্বরণ বের করতে পারবো ফ্রিকশনের ক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্টস, পরীক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা আগামীকাল পরীক্ষা ভালো করবে, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। এখন যেটা আলোচনা সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অংশ ফ্লুইড, একটা হচ্ছে তোমার সলিড, আর একটা হচ্ছে ফ্লুইড। সলিড অংশে তোমরা একটা দেখবা গুণাঙ্কগুলো, ইয়ং এর গুণাঙ্ক y = FL/AL, FL/AL। এটা আমি লিখতে পারো mgL/πr²L, এটা পাওয়া যায়। আবার তুমি চলে F লেখা যায়, F = YAL/L। এভাবে যে কোনো সমীকরণ মানে যে কোনো মান চাইতে পারে, তোমরা এভাবে আনসার করবে আমরা আশা করি। এরপরে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে দেখো বাল্ক থিওরিয়াম যেটাকে বলা হয়, বি দ্বারা প্রকাশ করা হয়। আয়তন গুণাঙ্ক হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, অর্থাৎ F/A/b পরিবর্তন বাই আদি b/v। তাহলে এখানে v = হচ্ছে F/B/A b PV/b। তাহলে এটার সাহায্যে আমরা বাল্ক থিওরিয়াম অর্থাৎ এটাও নির্ণয় করতে পারি। এখানে
আরেকটা ব্যাপার আছে যে তোমার সংনম্যতা কাকে বলে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। যেমন বলি সি ইকুয়াল টু 1/b, অর্থাৎ আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিটা হচ্ছে কি সংনম্যতা। তাহলে এখন আমরা পরে আরেকটা গুণাঙ্ক আছে, সেটা হচ্ছে তোমাদের যে মোচর গুণাঙ্ক। আমি একটু ডিটেলস এটা আলোচনা করতে হবে, যেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসে অথবা তোমরা আনসার করতে পারো না। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই মোচর গুণাঙ্কের নাম হয়েছে 6টা নাম। 1 নম্বর ধরো মোচর গুণাঙ্ক, আকার গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক, হচ্ছে ব্যবর্ত গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক, তারপরে হচ্ছে মোচর গুণাঙ্ক, আকার গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক, আরেকটা হচ্ছে মোচর, আকার, কাঠিন্য, ব্যবর্তন গুণাঙ্ক ইত্যাদি। এখানে আরেকটা নাম আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এই গুণাঙ্ক মানে হচ্ছে এন দিয়ে প্রকাশ করা হয়। এন ইকুয়াল টু মোচর পীড়ন বাই মোচর বিকৃতি, মোচর পীড়ন বাই মোচর বিকৃতির হচ্ছে থিটা, মানে কৌণিকভাবে ঘুরে যাওয়া। তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় পি বাই থিটা, কারণ পি ইকুয়াল টু এফ বাই এ আমরা জানি, একাংশের ক্ষেত্রফলকে চাপ বলে। তাহলে আমরা এখানে মোচর গুণাঙ্কটা বের করতে পারবো। মোচর গুণাঙ্ক, আকার গুণাঙ্ক, কৃন্তন, ব্যবর্তন গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক, আচ্ছা দৃঢ়তার গুণাঙ্কটা মনে পড়েছে, দৃঢ়তার গুণাঙ্ক। এই 6টা নাম তোমাদের মুখস্থ রাখতেই হবে, কারণ এক নাম দিয়ে পরীক্ষা আসে, আবার আরেক নাম দিয়ে চেঞ্জ করে নাম আসে। নাম না জানলে তুমি এগুলো আনসার করতে পারবে না। এরপরে আমরা যে জিনিসটা বুঝাবো যে একটা এল দৈর্ঘ্যের তারকে এল পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজ W ইকুয়াল টু হাফ YAL স্কোয়ার বাই এল। এটা একটু মনে রাখতে হবে। আবার আরেকটা আছে দৈর্ঘ্য, দেখো একক আয়তনে সঞ্চিত শক্তি U ইকুয়াল টু হাফ YAL স্কোয়ার, হাফ একক আয়তনে সঞ্চিত শক্তি, হাফ YAL স্কোয়ার বাই L স্কোয়ার, হাফ YAL স্কোয়ার বাই L স্কোয়ার। এ হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। এটা আমরা এখানে একটু লিখে দেই, তাহলে দেখতে সুবিধা হবে। U ইকুয়াল টু হাফ YAL স্কোয়ার বাই L স্কোয়ার। এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি, যেই নামেই ডাকো সমস্যা নাই। দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনে কৃত কাজ, এটাকে আমরা এভাবেও লিখতে পারি হাফ এল। এটা অনেক সময় এই সমীকরণটা তোমাদের কাজে লাগতে পারে। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে সমীকরণগুলো ইউজ করব। এরপরে অনেকগুলো গাণিতিক সমস্যা তোমরা করবে, দেখবে। এরপরে যে অংশটা সেটা হচ্ছে ফ্লুইড অংশ। ফ্লুইড মানে প্রবাহী। প্রবাহীর ক্ষেত্রে প্রবাহী মানে হচ্ছে যে দেখো এখানে প্রবাহীর ক্ষেত্রে যে ধর্ম, প্রবাহীর মধ্য দিয়ে কোনো বস্তু চলতে বাধা সৃষ্টি করে, সেটাকে বলা হয় সান্দ্রতা। সান্দ্রতা হচ্ছে দেখো প্রবাহীর মধ্যে প্রবাহীর যে ধর্ম কোনো বস্তু চলতে বাধা সৃষ্টি করে তাকে বলা হয় সান্দ্রতা। ইংলিশে বলা হয় ভিসকোসিটি। তাহলে সান্দ্রতা জিনিসটা কি আমরা বলবো, একটা প্রবাহী যখন অপর একটা প্রবাহীর প্রতিটি স্তরে যে আপেক্ষিক বাধা সৃষ্টি করে তাকে আমরা সান্দ্রতা বলবো। এখন আমরা যে পৃষ্ঠ টানের সমীকরণ যদি লিখতে চাই,
পৃষ্ঠ টান, পৃষ্ঠ সারফেস টেনশন যেটাকে বলা হয়। অর্থাৎ কোন একটা তরল তলে যদি একটি রেখা কল্পনা করা হয়, উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্য লম্ব বরাবর এবং স্পর্শক রূপে রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলা হয়। আর পৃষ্ঠ শক্তি বা বিহিত শক্তি ডাব্লিউ ইকুয়াল টু ডেল এ ইন্টু টি, ডাব্লিউ ইকুয়াল টু ডেল এ ইন্টু টি। তাহলে দেখো এখানে ডেল এ মানে 4 পাই এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি বড় ফোঁটাকে ভেঙে এন সংখ্যক ছোট ফোঁটা যে পরিণত করা হয়, তাহলে কৃত কাজ বা ব্যয়িত শক্তি আমাদের হিসাব করতে হবে। আমরা সেক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে পারবো। ঠিক, তাহলে আমরা আয়তন সমান, সবসময় একটা কথা মনে রাখবে তোমরা, যে কোনো বস্তু ভেঙে ছোট করো বড় করো, পানির ফোঁটা বড় করো ছোট করো, সকল ক্ষেত্রে আয়তন সমান থাকবে। এক্ষেত্রে ক্ষেত্রফল তার ব্যাসার্ধের কারণে চেঞ্জ হতে পারে বা ভিন্ন হতে পারে। এখন আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে নির্গততা। অনেক সময় বলে যে বড় ফোঁটাকে ভেঙে ছোট ফোঁটায় তৈরি করা হলো, ছোট ফোঁটাকে ভেঙে বড় ফোঁটা পরিণত করা হলো, প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। তখন আমরা বলবো H = ms ডেল থিটা। তাহলে H = W, আর W = লেখা যায় ms ডেল থিটা। আমরা এইখান থেকে S হচ্ছে ফ্লুইড এর আপেক্ষিক তাপ, ডেল থিটা তাপমাত্রা পার্থক্য, আর M হচ্ছে ভর বের করো কীভাবে, বি রো এস ডেল থিটা। বি হচ্ছে আয়তন, ফোঁটার আয়তন, বড় ফোঁটার আয়তন, আর রো হচ্ছে পানির ঘনত্ব অথবা যেই তরল ইউজ করবা সেই তরলের ঘনত্ব, আর এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হচ্ছে পার্থক্য। যদি আমরা ডেল থিটা বের করতে চাই তাপমাত্রা পার্থক্য, তাহলে সেটা ডাব্লিউ বাই বি রো এস। এ হচ্ছে কি তোমার তাপমাত্রা পার্থক্য নির্ণয়ের সমীকরণ। এরপরে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে পৃষ্ঠ টান টি ইকুয়াল টু, পৃষ্ঠ টান হচ্ছে টি ইকুয়াল টু এস রো জি আর বাই 2 cos থিটা। থিটার মান যদি ক্ষুদ্র হয় তাহলে এস রো জি আর বাই 2, এটা মনে রাখতে। যদি থিটার মান ক্ষুদ্র হয় cos থিটা ইকুয়াল টু 1। আমরা জানি গোলকের গতিকে বাধাদানকারী বল সান্দ্র দল বা স্টোকসের সূত্র F = 6 পাই ইটা আর বি। এই সমীকরণটাকে আমরা ইউজ করে কি আমরা তরলের সান্দ্রতার বা স্টোকসের সূত্রের সাহায্যে আমরা বাধাদানকারী বল নির্ণয় করতে পারবো। এখানে আরেকটা যেটা সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। প্রান্তিক বেগটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু জেনে নাও, আমরা একটু আলোচনা করে দিচ্ছি। প্রান্তিক বেগটা হচ্ছে যাদের অন্তর্গত প্রান্তিক বেগ জিনিসটা কি, সেটা হচ্ছে তোমার এই যে এখানে কোনো একটা তরল পদার্থ, এই তরল পদার্থের মধ্যে যদি একটা গোলক তোমার পরে পতিত হয়, প্রথমে সে ত্বরণে যাবে, এরপর সে আস্তে আস্তে সমবেগ প্রাপ্ত হবে, ওই সমবেগটাকেই বলা হয় প্রান্তিক বেগ। তাহলে এই প্রান্তিক বেগের ক্ষেত্রে আমরা সমীকরণটা লিখব বি এগুলো 2r² রো এস মাইনাস রো এফ ইন্টু জি বাই 9 ইটা। অনেক সময় আমাদের সান্দ্রতা গুণাঙ্কের মান বের করতে হয়। এই সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে এখানে ইটা, তাহলে 2r² রো এস মাইনাস রো এফ ইন্টু জি বাই ভি 9b আমরা দিতে পারি। এটা হচ্ছে প্রান্তিক বেগ বা সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয়ের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের মধ্যে এর চেয়ে বাইরে আর তেমন কিছু নেই। আমরা তোমাদেরকে সাজেস্ট করব এই অধ্যায় থেকে অবশ্যই একটু পড়বে। সেটা হচ্ছে কঠিন পদার্থের, সেটা হচ্ছে দেখো সলিডের অংশ আমরা যেটা দেখাইলাম, ইয়ন গুণাঙ্ক, তারপরে আয়তন গুণাঙ্ক, তারপরে আমরা তোমাদের মোচর গুণাঙ্ক যেটা দৃঢ়কার গুণাঙ্ক বলে আমরা বলা হয়, দৃঢ়তার গুণাঙ্ক বুঝিয়েছি। আর পানির পৃষ্ঠটানের ক্ষেত্রে পৃষ্ঠটান, সেক্ষেত্রে প্রান্তিক বেগ, তারপরে অন্তবেগ, তারপরে স্টোকসের সূত্র, এগুলো মোটামুটি তোমার মাথায় যদি থাকে তাহলে এমসিকিউ তো অবশ্যই, এবং সিকিউ সহজে আনসার করতে পারবা। এমসিকিউর মূল জিনিস যে কোনো একটা সূত্রের শর্ট অংশটা তুমি বের করি সেই সূত্রে মান বসাতে পারলে এমসিকিউ সহজে করতে পারবে, আমরা আশা করি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা পর্যাবৃত্তি গতি অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা বলি সরল দোল গতি সম্পূর্ণ কণার ব্যবকলনীয় সমীকরণ, d² x/dt²
প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণে সরল দোল গতিসম্পন্ন কণার ব্যবকলনের সমীকরণ বলা হয়। এই সমীকরণের কণার সরণের সমীকরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই ডেল্টাটা হচ্ছে আদি দশা, ডেল্টা হচ্ছে আদি দশা। টি ইকুয়াল টু 0 হলে, যখন টি ইকুয়াল টু 0 তখনই হচ্ছে কি আদি দশা। আচ্ছা, এখন আবার কণার বেগ ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। আমরা এখানে বেগের সমীকরণটা বের করতে পারি। এখন যে আমরা ডি বাই ডিটি অফ এ সাইন ওমেগা টি, আমরা ডেল্টা ইকুয়াল টু 0 ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি ইকুয়াল টু এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে বেগের সমীকরণ। আবার ত্বরণ এ ইকুয়াল টু ডিবি বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি অফ বি। যদি আমরা লিখি ওইটা, যে দেখো এ ওমেগা কস ওমেগা টি, তাহলে এটা হবে এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। এখানে when x equals 0 and then v equal x equal to 0 হলে v equal to a ওমেগা a। এই আবার কারণ বেগের ক্ষেত্রে যে আমরা একটু দেখি, এখানে দেখো যে এটা এই এখানে যখন এক্স ইকুয়াল টু when x equals 0 then v equal to ওমেগা a, অর্থাৎ এখানে হচ্ছে বি ম্যাক্স যেটা ওমেগা এ, তাহলে এখানে হচ্ছে বি ইকুয়াল টু কি 0। আবার when x equal 0 then a equal 0, x equal to a হলে a equal to মাইনাস ওমেগা স্কয়ার এক্স ওমেগা স্কয়ার এ হচ্ছে তোমার সর্বোচ্চ ম্যাক্সিমাম ত্বরণ। তাহলে কণার সরণের সমীকরণ এক্স, কণার বেগের সমীকরণ হচ্ছে ভি, আর কণার ত্বরণের সমীকরণ হচ্ছে কি এক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এই সমীকরণগুলো মনে রাখলে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা আশা করি কমপ্লিট করতে পারবে। তুমি কি ওজন আসছো তোমার? এইখানে আসছো মসজিদে পুরা ভিজালেছি সব। তাহলে আমরা যদি বিভব শক্তি বলি ইপি, সরল দোল গতি সম্পূর্ণ কণার পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু, আমরা যদি বিভব শক্তি হিসাব করি ইপি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এখানে গতিশক্তি যখন হিসাব করি ই কে ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। তাহলে মোট শক্তি ই ইকুয়াল টু ই পি প্লাস ই কে ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার ই সমানুপাতিক এ স্কোয়ার। অর্থাৎ সরল দোল গতিসম্পন্ন কণার মোট শক্তি তার কণার বিস্তারের বর্গের সমানুপাতিক। সরল দোল গতিসম্পন্ন কণার মোট শক্তি ওই কণার বিস্তারের বর্গের সমানুপাতিক। আমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর সরল দোল গতি সম্পূর্ণ কণার ক্ষেত্রে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এই সমীকরণগুলো বেশি কাজে লাগে। আমরা আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছ।
সেকেন্ড দোলক কাকে বলে? যে সকল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, যে সকল দোলকের দোলনকাল 2 সেকেন্ড সে সকল দোলককে সেকেন্ড দোলক বলা হয়। অর্থাৎ t = 2 পাই রুট ওভার l বাই জি, 4 = 4 পাই স্কোয়ার l বাই জি, l = 4g বাই 4 পাই স্কোয়ার, কেটে দিলে g বাই পাই স্কোয়ার = 0.993 মিটার। এ হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য। অনেক সময় তোমাদের দেওয়া থাকে না, বের করে নিতে হয়। যে সকল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 1 সেকেন্ড সময় প্রয়োজন হয়। এমসিকিউতে তোমাদের অনেক সময় আসে সেকেন্ড দোলকের দোলনকাল কত, পর্যায়কাল কত, তুমি বলবে 2 সেকেন্ড, মানে সেকেন্ড দোলকের ফ্রিকোয়েন্সি কত, অর্থাৎ সেকেন্ড দোলকের তোমার কম্পাঙ্ক কত, তখন আমরা বলবো 0.5 সেকেন্ড। কারণ হলো কি f = 1/t = 1/2 = 0.5 সেকেন্ড হচ্ছে সেকেন্ড দোলকের কত ফ্রিকোয়েন্সি। এরপরে আমরা যে জিনিসগুলো দেখব, মহাকর্ষের সাথে তোমাদের একটা মিল রয়েছে, সেটা হচ্ছে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। সরল দোলকের সাহায্যে তুমি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে চাও, আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে চাই, তাহলে পাহাড়ের উচ্চতা h = g বাই জি প্রাইম 1/2 - 1 ইন্টু আর। এ হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় সমীকরণ। ইচ্ছা করলে যদি দোলনকাল দেওয়া থাকে তাহলে TH/T -1 ইন্টু আর। অনেকে তোমরা এই ভুলগুলো করে থাকো। আমরা আশা করি পাহাড়ের উচ্চতা নির্ণয় কিন্তু জি দেওয়া থাকলে এটা হচ্ছে √g/g প্রাইম, অর্থাৎ পাহাড়ের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, আর এটা হচ্ছে পাহাড়ের উচ্চতায় দোলনকাল TH। এটা ভালো করে মনে রাখতে হবে। পরিবর্তিত দোলনকাল, অর্থাৎ যদি একটি দোলক গড়িকে পাহাড়ের উঁচুতে নিয়ে যাওয়া হয় অথবা একটি দোলক ঘড়িকে খনিতে নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি ঘড়ি স্লো হয় অথবা ফাস্ট হয়। আমরা জানি পাহাড়ের উপরে নিয়ে গেলে একটি ঘড়ি ধীরে চলে, এর কারণ হলো উপরে গেলে জি এর মান কমে আর নিচে গেলেও জি এর মান কমে। যেহেতু জি এর সাথে টি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, সেই জন্য আমরা বলবো একটি স্লো চলে। এখন যদি একটি দোলক ঘড়ি দিনে 1 সেকেন্ড বা n সেকেন্ড ধীরে চলে, তবে সেক্ষেত্রে পরিবর্তিত দোলনকাল T প্রাইম ইকুয়াল টু 1 প্লাস h/gr ইন্টু টি ইকুয়াল টু টি ইন্টু টি বাই টি মাইনাস এন, টি ইন্টু টি মাইনাস এন। আমরা এখানে দেখব টি হচ্ছে কত সময়ে, আর এখানে এন হচ্ছে কত সেকেন্ড ধীরে চললো। টি হচ্ছে কত সময়ের মধ্যে কত সেকেন্ড ধীরে, যেমন দিনে 18 সেকেন্ড ধীরে চলে, ঘন্টায় 5 সেকেন্ড ধীরে চলে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই সূত্র ইউজ করে আমরা পরিমিত পর্যায়কাল বের করতে পারবো এটা। এরপরে তোমাদের এখানে আরেকটু বিভিন্ন ধরনের সমীকরণ আছে, হচ্ছে খনির গভীরতা। যদি বলে তাহলে খনির গভীরতা বললে আমরা বলি ডিপ্ট, ডি হচ্ছে যে এটা 1 - GD বাই টি, মানে ডিপ্টেড জি বাই জি ইন্টু আর, অথবা এটা যে আরেকটা সমীকরণ দাও তোমরা, এটা এইভাবে পাওয়া যায় 1 - টি স্কোয়ার বাই টি ডি স্কোয়ার ইন্টু আর। এখানে আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ। টি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে দোলনকাল, টিডি হচ্ছে খনির গভীরে দোলনকাল। এখানে তোমাদের একটা কোশ্চেন সবসময় আসে, সেটা হচ্ছে প্রত্যয়নী বল। অনেক সময় বলে পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে ধরো 20 মিলিমিটার বা 50 গ্রাম পরে একটা বলছে সর্বোচ্চ স্মরণে তার প্রত্যয়নী বলের কীরূপ পরিবর্তন হবে। কারণ প্রত্যয়নী বলের ব্যাপারটা তোমাদের জানতে হলে
একটু খেয়াল করো, আমি বুঝাই দিচ্ছি প্রত্যয়নী বল আসলে জিনিসটা কি। প্রত্যয়নী বল হচ্ছে এম এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এ, সর্বোচ্চ সরণ যদি বলে, আর নির্দিষ্ট সরণ বললে এখানে এক্স হবে। এই হচ্ছে প্রত্যয়নী বল, অর্থাৎ এম 2π/t হোল স্কয়ার ইন্টু এ, এ হচ্ছে প্রত্যয়নী বল। এখন তোমাকে যদি বলে পৃথিবীর পৃষ্ঠে প্রত্যয়নী বল, তার দোলনকাল আমরা পৃথিবীর পৃষ্ঠটা দেবো সেকেন্ড, দোলন করে 2 সেকেন্ড দেবো। আর পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে প্রত্যয়নী বল, তা এখানে শুধু টিএইচ অর্থাৎ শুধুমাত্র টি এর চেঞ্জ হবে। তাহলে দুই ক্ষেত্রে আমরা প্রত্যয়নী বল বের করে তুলনা করতে পারবো আশা করি। এটা তোমাদের বোর্ডের কোশ্চেন এবং অনেকবারই বোর্ডে আসছে। এছাড়াও তোমরা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড এগুলো যদি একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমার যে আজকে আলোচনার এই আলোচনার যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি, এই সূত্রগুলোর সাহায্যে আশা করি তোমরা যেমন এমসিকিউ করতে পারবে তেমনই সিকিউ আনসার করতে পারবে বলে মনে করি। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা তরঙ্গ এবং আদর্শ গ্যাস নিয়ে কথা বলবো। আমরা আসলে তরঙ্গ এবং আদর্শ গ্যাসে তোমাদের যে অংশটা বলবো সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তারপরে ব্যতিচার এবং বিট। এই অংশটা যেমন ভালো করে দেখবে, তেমনই তোমরা ইচ্ছা করলে যে শব্দের তীব্রতা লেভেল অংশটা একটু তোমাদের আসার সম্ভাবনা আছে। এই তীব্রতা লেভেল অংশটা তোমরা দেখবে। আর আমরা আশা করি তোমরা যেই অধ্যায়গুলো ভালো করে পারো, সর্বোচ্চ 5টি মানে 6টা বা 7টা অধ্যায় তোমরা ভালো করে পড়বে। বিশেষ করে আমরা বলবো পদার্থের গাঠনিক ধর্ম, তারপরে মহাকর্ষ, পর্যাবৃত্ত গতি এবং তরঙ্গ, এগুলোর মধ্যে একটা রিলেশন আছে। পদার্থের গাঠনিক ধর্ম রিলেশনগুলো আমি তোমাদের একটু বলি, একটু করে দিচ্ছি। যেমন ধরো পদার্থের গাঠনিক ধর্মের টি ইকুয়াল টু 2π√L/g যদি বলে, এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হবে, এইটা না, এখানে দৈর্ঘ্য বলতে কিন্তু এই দৈর্ঘ্য না, এটা দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি যেরকম স্মল এল ব্যবহার করি আমরা, এই পার্থক্যটা বুঝতে পারি না। আবার যদি মহাকর্ষে যাও, টি ইকুয়াল টু 2π√L/g, এখানে জি এর পরিবর্তন হবে। যদি তুমি মহাকর্ষ অধ্যায়ে জি চিন্তা করো, কারণ ওপরে গেলে জি এর মান কি হয়, কমে। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান বেশি, তোমাকে যদি বলে জি এর মান সবচেয়ে কোথায় বেশি, তুমি বলে পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে বেশি। পৃথিবীর পৃষ্ঠের মধ্যে মেরু অঞ্চলে বেশি, আর পৃথিবীর পৃষ্ঠের মধ্যে বিষুব অঞ্চলে সবচেয়ে কম। আর যদি তোমাকে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় জি এর মান তত কমতে থাকে, পৃথিবী পৃষ্ঠে গভীরে গেলেও জি এর মান কমতে থাকে, আর পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান 0। তোমাকে যদি কোনো একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তাহলে তার পর্যায়কাল কত হবে, তুমি বলবে অসীম। তুমি বলবে অসীম। এটা অনেক সময় তোমাদের পরীক্ষায় এসে থেকে আমরা এমসিকিউর ব্যাপারে সেটা তোমাকে সতর্ক করে দিলাম। আর যদি এটা আবার পদার্থের তোমার এটা যদি পর্যাবৃত্ত গতিতে আসে, তাহলে টি ইকুয়াল টু 2π√L/g, পর্যাবৃত্ত গতিতে আসলে তাহলে সেখানে তোমার বিশেষ করে m/k ইউজ হয়। m/k সেটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবকের ব্যাপারগুলো বেশি ভালো করে বলা হয়। তাহলে এই পার্থক্যটা তোমাদের বুঝতে হবে। আর তরঙ্গ অধ্যায়ের যে আমরা তীব্রতা লেভেল বললাম, সেই অংশ তোমরা আলোচনা করতে পারো। লাস্টে যে আমরা বলবো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেখানে আমরা আদর্শ গ্যাসের অংশটা কেমিস্ট্রির সাথে তোমাদের ভালোই যথেষ্ট মিল আছে। সেখানে মূল গড় বর্গবেগ কাকে বলা হয়, তোমরা অনেক সময় এই সংজ্ঞাটা পেছে ফেলে দাও। আমরা বলি মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগটা কি? মূল গড় হচ্ছে কোনো গ্যাসের, দেখো কোনো গ্যাসের বেগের বর্গের গড়ের বর্গমূলকে ওই গ্যাসের মূল গড় বর্গবেগ বলে। যেভাবে ডুববে সেভাবে বেরিয়ে আসবে। কোনো গ্যাসের বেগের বর্গের গড়ের বর্গমূলকে ওই গ্যাসের মূল গড় বর্গবেগ বলা হয়। তাহলে আমরা যে CRMS ভ্যালুগুলো দেখি সবগুলো হচ্ছে মূল গড় বর্গবেগ। এই সমীকরণগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে। এরপরে তোমাদের যে অংশ শিশিরাঙ্ক, এটা তোমাদের জন্য খুবই 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 কমন। এর আগে আমি একটু আলোচনা করে নিচ্ছি তোমাদের হ্রদের গভীরতা সংক্রান্ত তথ্য। হ্রদের গভীরতা সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে তোমরা যেটা নির্ণয় করবে, যেখান থেকে বুদবুদ, দেখো বুদবুদগুলো সবসময় নিচ থেকে উপরে উঠে এবং বড় হয়ে যায়। তাহলে নিচ থেকে উপরে উঠে, তাহলে এখানে আমরা P1 ধরবো, এটাকে আমরা B1 ধরবো,
আর এটাকে আমরা P2 ধরবো স্বাভাবিক চাপ। স্বাভাবিক চাপ আমরা বলেছি যে সেটা কি 760 মিলিমিটার। দেখো এটা অনেক সময় দেওয়া থাকে 760 মিলিমিটার মার্কারি প্রেশার, 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার, অনেক সময় 0.76 মিটার মার্কারি প্রেশার দেওয়া থাকে। তখন তোমরা একটু পেঁচে পড়ে যাও, তখন তোমরা এই P2 নির্ণয় করতে হলে এইচ রো জি, অর্থাৎ এইচ হবে তোমার এটা 0.76 মিটার, রো হবে 13,596 অর্থাৎ পারদের ঘনত্ব, রো হবে 13,596 অর্থাৎ পারদের ঘনত্ব, আর জি হচ্ছে 9.8 অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। এইটা দিয়ে আমরা নর্মাল প্রেশারটা বের করে নিব, সেটা হচ্ছে আমার বায়ুর উপরে চাপ। একটা কথা মনে রাখবে তোমরা, মাছ যেমন পানির সমুদ্রে বসবাস করে, বায়ু ছাড়া বাঁচতে পারে না, আমরা তেমন বায়ুর সমুদ্রে বসবাস করি, পানি ছাড়া বাঁচতে পারি না। অর্থাৎ যেখানে পানি আছে, পানির গভীরে প্রত্যেক পানির ফোঁটায় ফোঁটায় সেখানে বায়ুস্তর আছে। আমাদের যে বায়ুস্তরগুলো আছে, এই প্রত্যেক বায়ুস্তরের ফাঁকে ফাঁকে পানির স্তর রয়েছে। যদি পানি না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। এটাকেই শিশিরাঙ্কের আপেক্ষিক আর্দ্রতা দিয়ে তুলনা করা হয়। আমরা যদি বলি শিশিরাঙ্ক কাকে বলে, শিশিরাঙ্ক জিনিসটা কি? শিশিরাঙ্ক হচ্ছে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু যে তাপমাত্রায় এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় কি শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক আসলে একটা তাপমাত্রা, কোনো স্থানের যেই জলীয় বাষ্প আছে, ওই জলীয় বাষ্প যেই তাপমাত্রায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে, ওই তাপমাত্রাটা নাম হচ্ছে শিশিরাঙ্ক। আর শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, আর বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপকে তোমার ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। আমরা আগে 100% দিয়ে গুণ করে দিব, অর্থাৎ যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে আমরা মনে করি আরামদায়ক অথবা কষ্ট নো। আরামদায়ক সেখানেই যেখানে আপেক্ষিক আর্দ্রতা 50%। এখন কোথাও আপেক্ষিক আর্দ্রতা ধরো 30%, কোথাও আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 40%, কোথাও 30%, কোথাও 40%। এখন কোথায় বেশি আরামদায়ক হবে? 50% কাছাকাছি 40%, সেখানে হচ্ছে কি আরামদায়ক। আবার কোথাও 70%, কোথাও কি 40%। কোথায় আরামদায়ক? 40%। সেখানে একটু শুষ্ক বায়ু, যেখানে তোমাদের যে একটু বায়ুতে জলীয় বাষ্প কম আছে, একটু শীত শীত ভাব লাগবে। আর যদি 70% আপেক্ষিক আর্দ্রতা বলে, সেখানে অনেক বেশি গরম লাগবে। মোটামুটি একটু তোমার গরমের মধ্যে একটু আরাম, অর্থাৎ 50% কাছাকাছি নাতিশীতোষ্ণ। তোমাকে বলা হয় যে একই তাপমাত্রায় ঢাকার চেয়ে কক্সবাজারে বেশি অস্বস্তি বোধ হয় কেন? তখন তুমি আনসার দিবে ঢাকার জলীয় বাষ্পে ঢাকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম, আর নদীর সমুদ্রের কাছাকাছি হওয়ার কারণে কক্সবাজার বা চট্টগ্রাম সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। যার কারণে যেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি সেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি, যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে আমরা যদি ঘেমে যাই তাহলে আমাদের ঘাম বায়ু নিবে না, আর যদি বায়ু না নেয় তাহলে আমাদের ঘাম না শুকলে আমাদের শরীরে অস্বস্তি বোধ হয়। তোমাদের আরও অনেকভাবে এই ধরনের কোশ্চেনগুলো করতে পারে। সকল ক্ষেত্রে তোমরা এখানে আনসারগুলো মনে রাখবে, আপেক্ষিক আর্দ্রতার কারণেই এই ধরনের ঘটনাগুলো ঘটে। আমরা এখানে শিশিরাঙ্কের কয়েক ধরনের 3টা অঙ্ক থাকবো আমরা। একটা হচ্ছে শিশিরাঙ্কের ক্ষেত্রে সরাসরি স্মল এফ এবং ক্যাপিটাল এফের মান দেওয়া থাকবে, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করবো। বাট তোমাকে কখনো কখনো এই স্মল অ্যাপটা দেওয়া থাকবে না, অর্থাৎ শিশিরাঙ্কের তাপমাত্রার সম্বন্ধে বাষ্পচাপ দেওয়া থাকবে না। তখন তুমি শিশিরাঙ্ক বের করে নিতে হবে। থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখান থেকে তুমি থিটার মানটা বের করে এই থিটা তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপটা বের করে নিবে। অনেক সময় তোমাদের কিছু কোশ্চেন আছে যেটা একটু ব্যতিক্রম, তোমরা বোর্ডে লক্ষ্য করে দেখবে যে বলা হচ্ছে একই তোমার যদি কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর সেখানে হঠাৎ করে তাপমাত্রা 20-এ নেমে আসলো, তাহলে সেক্ষেত্রে তোমার ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ কত? ইসাক নূর নবী স্যারের বইয়ে তোমরা উদাহরণে এই গাণিতিক সমস্যাটা তোমরা দেখে নিবা। আর যারা আমার শীট পড়েছ সেখানে শীটের মধ্যে সুন্দর দিবগুলো দেওয়া আছে, তোমরা সেটা একটু ভালো করে লক্ষ্য করবে। আর যদি তোমাদের শীট প্রয়োজন হয় আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টস বক্সে তার PDF দিয়ে দিব। এখন আমি তোমাদেরকে বলবো, দেখো যে তোমরা শিশিরাঙ্কের আরেকটা নিয়ম হচ্ছে যে সেখানে তোমার দশমিকের তাপমাত্রা দেওয়া থাকে।
তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে নির্ণয় করবে, একটু অনেকে বড় বড় করে তোমরা সেই অঙ্কগুলো নির্ণয় করো। আমরা বলবো এই ভাই না, যেমন ধরো 8 ডিগ্রি সেন্টিগ্রেড 8.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি বাষ্পচাপ তুমি নির্ণয় করতে চাও, শিশিরাঙ্কের বাষ্পচাপ নির্ণয় করতে চাও, তাহলে তোমার F8 দেওয়া থাকবে প্লাস F8 মাইনাস F7/1 ইন্টু ধরো 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাস তোমার বাষ্পচাপ। এখানে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পচাপটা বসাও, দুইটা বিয়োগ করো, 0.5 দিয়ে গুণ করো, 8.5 ডিগ্রি সেন্টিগ্রেড বাষ্পচাপ পেয়ে যাবে। তুমি যেখানে এক পৃষ্ঠা দিয়ে একটা অঙ্ক করো, তুমি সহজেই গাণিতিক সমস্যা করতে পারবা। যদি বলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের বাষ্পচাপ নির্ণয় করো, তাহলে সেটা হচ্ছে কি বায়ুতে উপস্থিত জলীয় পরিমাণ মানে বায়ু সম্পৃক্ত বাষ্পচাপ নির্ণয় করো, তাহলে F30 যদি তুমি দাও তাহলে হবে তোমার F30 নির্ণয় করতে চাই, তোর F29 দেওয়া আছে ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস তোমার F30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে দেওয়া থাকবে তোমার, আমরা নির্ণয় করব তাহলে F31 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস F30 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 1 ইন্টু 0.30.5 আমরা বলি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 0.5 দিয়ে আমরা গুণ করে দিব। এভাবে আমরা অত্যন্ত সহজেই আমরা বাষ্পচাপ নির্ণয় করার পদ্ধতি বের করে ফেলবো। এরপরে শুধুমাত্র আপেক্ষিক আর্দ্রতা স্মল f বাই ক্যাপিটাল ইন্টু 100%, বাস আমাদের কি হয়ে গেল, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় পদ্ধতি আমরা শিখে গেলাম। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই কষ্ট তখনই সফল হবে যদি তোমরা এটা উপভোগ করো, যদি তোমরা পরীক্ষায় ভালো করো, তখনই আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। আমার ইচ্ছা হলো কিছুদিন পরে প্রতিদিনই আমরা তোমাদের এই ফুল অধ্যায়গুলো আলাদা আলাদা আবার আমরা ডিটেলস দিব। তোমরা আগামীকাল পরীক্ষা ভালো দাও। এর পূর্বে আমি একটু কথা বলে দিচ্ছি, যারা এই ভিডিও দেখো না কেন, তোমরা যারা ইউটিউব চ্যানেলে দেখবে তারা সবাই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা যখনই আমরা আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। আর তো ফেসবুক থেকে তোমরা আমার এই ভিডিও দেখে থাকো, তাহলে তোমরা ফলো করবে, ফলো বাটনে ক্লিক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি চাই এই ভিডিওর মাধ্যমে ফুল বাংলাদেশে এবং সকল ছাত্রছাত্রীরা যদি একটু মাত্র উপকৃত হয় এবং তাদের লেখাপড়ায় যদি তারা মনের মধ্যে একটু স্যাটিসফ্যাকশন আনতে পারে, তাহলে সেটা আমরা সার্থক হব বলে আমরা মনে করি। আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।